মিতু বলল, আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার? আমি বললাম, তুমি এসব জেনে কি করবা? মিতু বলল, আমি না আপনার স্টুডেন্ট, আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না? আমি বললাম, তাই বলে এসব কেউ জিজ্ঞেস করে? মিতু বলল, আমি করি। স্যার এখন বলেন প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছো তাহলে শুনো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। মিতু বলল, সত্যি স্যার? আমি বললাম হুম। মিতু একটু খুশি হয়ে বলল, ইয়াহু। আমি বললাম, আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার খুশি হওয়ার কারণ কি বুঝতে পারলাম না। মিতু বলল, আপনি তো আমার ভালোবাসা। মিতু মিনমিন করে বলল, আপনি তো আমার ভালোবাসা, আপনার গার্লফ্রেন্ড নাই তো আমার লাইন ক্লিয়ার। আমি বললাম, এই মিতু কি মিনমিন করছো? মিতু বলল, আচ্ছা স্যার, আমাকে সুন্দর লাগছে না? আমি বললাম হুম। আসলে এতক্ষণ খেয়াল করি নাই যে মিতু শাড়ি পরে আসছে। এক কথায় অসাধারণ লাগছে তোমাকে। মিতু বলল, হুম, অসাধারণ বললেই হলো? এটা বলতে পারেন না তোমাকে আমার বইয়ের মতো লাগছে? ধন্যবাদ স্যার। আমি বললাম, আগে তো বলছিল স্যার ডাকবা না, এখন আবার স্যার ডাকছো? মিতু বলল, আমি যখন খুশি যা পারি তাই ডাকবো। আমি বললাম, তোমার সাথে এত কথা বলতে পারবো না। মিতু বলল, স্যার আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আমি বললাম, হুম বলো, কি জানতে চাও? মিতু বলল, আচ্ছা স্যার, আইবি থেকে ভি বাদ দিলে কি হয়? আমি বললাম, এটা তো খুবই সিম্পল, আই থাকে। মিতু বলল, লাভ এরিয়া থেকে এরিয়া বাদ দিলে তাহলে কি থাকে? আমি বললাম, লাভ থাকে। মিতু বলল, আর ইউরোপ থেকে রোপ বাদ দিলে কি থাকে? আমি বললাম, ইউ থাকে। মিতু বলল, এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো, দেখি আপনার মনে আছে কিনা। আমি বললাম, ওই প্রথম শব্দ আই, তারপর লাভ, পরে ইউ, সব মিলিয়ে আই লাভ ইউ। মিতু বলল, আই লাভ ইউ টু রনিজা। আমি বললাম, এই কি সব উল্টাপাল্টা প্রশ্ন করো? আবার বলো আই লাভ ইউ টু। এসবের মানে কি? তুমি এখনো পিচ্চি মেয়ে, এখনো মুখ টিপ দিলে দুধ পড়বে। সে আসছে উল্টাপাল্টা কথা বলতে। মিতু বলল, দেখেন স্যার, আমি একদম পিচ্চি না। আমি বললাম, পিচ্চি বলে আবার পিচ্চি না, এখনো তো দুধের দাঁত পড়ে নাই। মিতু বলল, দেখেন তো পড়েছে কি পড়ে নাই। এই বলে তার মুখটা আমার একদম কাছে নিয়ে আসলো। মিতুর এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আর মিতুর মুখ একদম আমার মুখের সামনে, কেউ দেখলে মনে করবে আমরা লিপকিস করছি। ফারজানা বলল, কি করিস আপু তোরা? ফারজানার কথা শুনে মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল। মিতু বলল, আসলে আমার চোখে কি জানি পড়েছিল, এইটা স্যারকে দেখাইতেছিলাম। আমি মনে মনে বললাম, কি ব্যাপার, মিথ্যা বললো কেন? আর মিতুর ব্যবহার তো আমি কিছুই বুঝতে পারছি না। মিতু আমার কাছে কি চায়? ধুর, এসব চিন্তা করে আমার লাভ নাই। আমি যাই, তোমরা দুই বোন মিলে কথা বলো। ফারজানা বলল, স্যার আপনি একটু থাকেন, আমরা একটু আড্ডা দেই। আমি বললাম, না, আমার কাজ আছে। এই বলে নিচে চলে গেলাম। ফারজানা বলল, আপু মিথ্যা বলবি না, তুই স্যারের সাথে কি করছিলি? মিতু বলল, তোরে মিথ্যা বলবো কেন? সত্যি আমার চোখে কি জানি পড়েছিল। ফারজানা বলল, চোখে কিছু পড়লে চোখ লাল থাকবে, কিন্তু তোর চোখ তো কিছুই হয় নাই। মিতু মনে মনে বলল, এই রে, ধরা খেয়ে গেলাম। আরে না, হয়েছে কি? ফারজানা বলল, দেখ আপু, সত্যি কথা বল, আমি মিথ্যে একদমই পছন্দ করি না। মিতু বলল, আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। ফারজানা বলল, কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? মিতু বলল, হুম, সত্যি আমি স্যারের প্রেমে পড়েছি। ফারজানা বলল, কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে? মিতু বলল, এই জন্যই তো এত কিছু করছি। ফারজানা বলল, হুম, দুলাভাই খুব কিউট আছে। মিতু বলল, আচ্ছা নিচে চল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখানে থাকতে আর ভালো লাগছে না। ফারজানা বলল, আমি থাকলে ভালো লাগবে কিভাবে? স্যার থাকলে ঠিকই ভালো লাগতো। আম্মু বলল, রনি, এই রনি। আমি বললাম, হুম আম্মু, এত ডাকছো কেন? আম্মু বলল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম, কালকে দিবে। আম্মু বলল, রেজাল্ট পাওয়ার পর কোথায় ভর্তি হবি? আমি বললাম, আম্মু একটু চিন্তা ভাবনা করে দেখি। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম, প্রতিদিনের মতো পড়াচ্ছি। মিতু আজকে আমার সামনে বসেছে, আর ফারজানা সাইটে। হঠাৎ আমার পায়ে কে জানি পা দিয়ে ঘষতেছে। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে। মিতুও মনোযোগ সহকারে পড়ছে, তাদের এসবের কোনো খেয়াল নাই। কিন্তু আমার পা ঘষছে কে? এখন আমার ভীষণ রাগ হচ্ছে। ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পা নিয়ে যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচেও আবার তাকাতে পারছি না। আমি বললাম, এই তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরে পা কয়টা? রাগের মাথায় কথাটা বললাম। এইটা বলতেই পাটাকে সরিয়ে ফেললো। ফারজানা বলল, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? আমি বললাম, যা বলতে বলেছি তাই বলো। মিতু বলল, কেন স্যার, একটা মানুষের শরীরে তো দুইটা পা থাকে। আমি বললাম, আর দুইটা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে? মিতু বলল, চারটা পা। আমি বললাম, মনে করো একটা পা আমি কেটে ফেলেছি, তাহলে এখন কয়টা পা থাকবে? ফারজানা বলল, স্যার দুইটা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না আপু? মিতু বলল, ইয়ে মানে স্যার। আমি বললাম, এখন মনোযোগ দিয়ে পড়ো, এসব যাতে আর না হয়। মিতু বলল, স্যার আমি একটু আসতেছি। আমি বললাম, কোথায় যাবা পড়া রেখে? মিতু বলল, স্যার ভেতর থেকে যাবো আর আসবো। আমি বললাম, আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো। মিতু বলল, স্যার নেন, এইটা আপনার জন্য আমি রান্না করেছি। আমি বললাম, কি রান্না করেছো? মিতু বলল, স্যার নুডলস।
আমি বললাম খেতে পারবো তো। মিতু বলল স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আমি বললাম আচ্ছা বাদ দাও, তোমরা খাবা না? ফারজানা বলল আমরা অনেক আগেই খাইছি স্যার, এখন আপনি খান। আমি খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে। মিতু বলল ভালো হয়েছে স্যার? আমি বললাম অনেক অনেক ভালো হয়েছে, তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। মিতু বলল বিয়েটা করেন আরো ভালো করে রান্না করব। আমি বললাম কিসের বিয়ে? মিতু বলল আরে স্যার বলছিলাম এই নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে তাই না? আমি বললাম বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলেছে? মিতু বলল তাহলে কি রান্না করে? যাক বাবা শুনে নাই তাহলে। আমি বললাম তোমার বাবাকে জিজ্ঞেস করিও বলবেনি, আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝতে পারছি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। মিতু বলল কেন স্যার কি করেছি আমি? আমি বললাম এত কথা বলতে পারবো না, আজকে আমি আসি। এই বলে আমি চলে গেলাম বাসায়। ফারজানা বলল কি রে আপু, তুই তো আজকে ধরা খেয়ে গেছিলি, আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? মিতু বলল আমি পা দিয়ে ঘষছিলাম। ফারজানা বলল ওহ এজন্যই, তোর কি এটা করা ঠিক? মিতু বলল কি ঠিক কি না ঠিক এটা তোকে বলতে হবে না। ফারজানা বলল তাহলে প্রপোজ করে দে। মিতু বলল পরীক্ষার পর, না হলে পড়াতে আসবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। ফাহিম বলল কি খবর রনি? আমি বললাম এই তো ঠেলাগাড়ির মতো, তোর? ফাহিম বলল ভালো। আমি বললাম আজকে না আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? ফাহিম বলল আজকে আসবে না, কোথায় জানি গেছেন উনি। আমি বললাম তাহলে আজকে দুইজনই থাকতে হবে। ফাহিম বলল হুম। আমি বললাম ফাহিম আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ফাহিম বলল কি বুদ্ধি? আমি বললাম তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ দে, তাহলেই তো হয়ে যায়। ফাহিম বলল পৃথিবীতে সাদিয়া নামের কত আইডি আছে তার কোনো ঠিক নাই, পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার সাথে প্রেম করছি। আমি বললাম এইটাই তো ভালো, দুইটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। ফাহিম বলল এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব বেটা, পারলে তুই কর। আমি বললাম না ভাই দরকার নাই, কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা বেজে গেল। ফাহিম বলল কি রে রনি, 12টা তো বেজে গেল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম দাঁড়া দেখতেছি, বলে ফোন দিয়ে সার্চ দিলাম, দেখি আলহামদুলিল্লাহ পাশ করেছি। ফাহিম বলল কি খুশি মনে হচ্ছে? আমি বললাম হুম অবশ্যই অনেক খুশি। আমি বললাম হুম অবশ্যই অনেক খুশি, জিপিএ 5 পাইছি। ফাহিম বলল তাহলে তো খুব ভালো, মিষ্টি খাওয়া। আমি বললাম বেঁচে থাকলে খাওয়াবো নে। ফাহিম বলল বাড়িতে যাবি না? আমি বললাম না রে, আজকে এমনিই মালিক আসে নাই, তোরে একা রেখে কিভাবে যাই বল। ফাহিম বলল যা সমস্যা নেই, আমি একাই পারবো। আমি বললাম আরে থাক, তোরে কষ্ট দিয়ে লাভ নেই। এই বলে কাজ করতে লাগলাম। বিকাল 4টা বেজে 15 মিনিট হয়ে গেল। হঠাৎ 2টা পুলিশের গাড়ি আর মাঝখানে একটা মাইক্রো। পুলিশগুলি গাড়ি থেকে নেমে মাইক্রোর দরজা খুলে দিল। ফাহিম বলল রনি এটা সেদিনের মেয়েটা না? আমি বললাম হুম তাই তো আমার মনে হচ্ছে, মন্ত্রীর সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই তো। ফাহিম বলল হুম এই সেই মেয়ে যে মন্ত্রীর সাথে ছিল। আমি বললাম কিন্তু এই মেয়ে এখানে কি করে? ফাহিম বলল তুই কি কোনো অপরাধ করেছিস? আমি বললাম আরে বেটা আমি আবার কি করব। ফাহিম বলল দেখ আমাদের দোকানের দিকে আসছে, আমার তো খুব ভয় হচ্ছে। বলতে বলতে দোকানে এসে গেল। ফাহিম ভয়ে ভয়ে বলল আসসালামু আলাইকুম ম্যাম, কিছু লাগবে? মারিয়া বলল ওয়ালাইকুম আসসালাম, লাগবে দেখেই তো আসছি। মারিয়ার সাথে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি বললাম জি ম্যাম কি লাগবে বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। মারিয়া বলল তোকে লাগবে চল। আমি বললাম কি বলছেন ম্যাম? মারিয়া বলল বললাম না তোরে লাগবে, চল আমার সাথে। আমি মনে মনে চিন্তা করছি ওই দিন বসে বসে ফোন টিপছিলাম দেখে কি আমাকে ধরে নিয়ে যাবে। আমি বললাম ম্যাম আমাকে মাফ করে দেন, দয়া করে আমাকে পুলিশে দিবেন না, আমার মা আর বোনের আমি ছাড়া কেউ নেই। মারিয়া বলল এত কথা বলিস কেন, সাথে আসতে বলেছি, এখন আসবি নাকি তুলে আনতে হবে? ফাহিম কানে কানে বলল কি রে মামা তুই কি কিছু করেছিস? আমি বললাম হুম সেই দিন অনুষ্ঠানে বসে ফোন টিপছিলাম, মন্ত্রীর দিকে একবারও তাকিয়ে দেখি নাই, এই জন্যই মনে হয়। ফাহিম বলল ম্যাডাম মাফ করে দেওয়া যায় না, আমরা গরিব ঘরের ছেলে। মারিয়া বলল সেই কখন থেকে দেখছি কথা বলে যাচ্ছিস, আরে বলছি তো তোর কিছু হবে না, যাবি আর চলে আসবি। আমি বললাম সত্যি তো ম্যাম? মারিয়া বলল হুম, সময় নষ্ট না করে এখন চল। আমি দোকান থেকে বের হলাম, মারিয়ার সাথে মাইক্রোতে বসলাম, সাথে সাথে মাইক্রো চলতে লাগলো। আমি বললাম কিছু মনে না করলে একটা কথা বলতে পারি ম্যাম? মারিয়া আমার দিকে চেয়ে বলল হুম বল। আমি বললাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? মারিয়া বলল ম্যাডাম বলছে তোরে নিয়ে যেতে। আমি বললাম ওই যে মেয়ে মন্ত্রী যার সাথে আপনি থাকেন। মারিয়া বলল মেয়ে মন্ত্রী কি রে, সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলবি ম্যাডাম। আমি বললাম ঠিক আছে, কিন্তু কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন? মারিয়া বলল কি জন্য তোরে ডাকছে আমি বলতে পারবো না। মনে মনে বলল বলে দিলে তুই পরে যেতে চাইবি না। আমি বললাম আচ্ছা আপনার নাম কি ম্যাম? মারিয়া বলল নাম দিয়ে কি করবি? আমি বললাম কোনো সময় বিপদে পড়লে যদি আপনার নাম বলে বাঁচতে পারি তাহলে তো ভালোই হয়। মারিয়া বলল আমার নাম মারিয়া, আর তুই এত কথা বলিস কেন, চুপ করে বসে থাক। আমি বললাম আমার নাম রনি। মারিয়া বলল আমি তোরে তোর নাম বলতে বলেছি?
আমি বললাম একসাথে বসে যাচ্ছি, পরিচিত তো হওয়া দরকার। আসলেই মারিয়ার সাথে বসে কলিজায় একটু সাহস এলো। মারিয়া বলল, এই তোরে কি পুলিশের গাড়িতে দেওয়া লাগবে? আমি বললাম না না, এই যে চুপ করলাম। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি একটা বাসার সামনে গিয়ে থামলো। পুলিশ এসে দরজা খুলে দিতেই আমি গাড়ি থেকে নামলাম। যাই হোক, পুলিশও দেখি আমাকে সম্মান দিল। গাড়ি থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, কি সুন্দর মাঠ, আর বাসার পাশে একটা ছোট ফুলের বাগান। চারপাশের পরিবেশটা এত সুন্দর, আপনাদের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। মন্ত্রীর বাড়ি বলে কথা, আর চারপাশে বডিগার্ড দিয়ে ঘেরা আছে বাসাটার। মারিয়া বলল, এই আমার পেছনে পেছনে আয়। আমি বললাম, জি ম্যাম। এই বলে মারিয়ার পেছনে যেতে লাগলাম। মারিয়া কলিং বেল বাজাতেই এক কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাকে মন্ত্রীর বাসায় কেন আনা হলো। বাসার ভিতরে গিয়ে দেখি একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর তিশা ম্যাম সবার মাঝখানে বসে আছে। মারিয়া বলল, ম্যাম নিয়ে আসছি ছেলেটাকে। তিশা বলল, অফিসে যাইতা, সরাসরি বাড়িতে আসার কি দরকার ছিল? মারিয়া বলল, ম্যাম আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে। তিশা বলল, আচ্ছা আমার কেবিনে ওকে নিয়ে যাও, আমি আসছি। মারিয়া বলল, জি ম্যাম, এই চল। আমি মারিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল। এখানে মনে হয় তিশা ম্যাম কাজ করে। আমি বললাম, আচ্ছা মারিয়া ম্যাম, আপনি আর আমি তো বয়সে এক সমান। মারিয়া বলল, হুম তো। আমি বললাম, আপনাকে ম্যাম বলতে ভালো লাগে না, মারিয়া বলি। মারিয়া বলল, দেখ সম্মান দিতে শেখ। আমি বললাম, আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়া বলবো, আর বাকি সময় ম্যাম বলবো। প্লিজ প্লিজ না করো না। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলিস। আর তুই এত কিউট কেন বলতো? আমি মনে মনে ভাবলাম, এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে। বললাম, কেন, আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে? মারিয়া বলল, লিমিটের ভেতরে থাক। আমি বললাম, আচ্ছা আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পরপর রেগে যায় বুঝি না। মারিয়া বলল, এই চাকরিটাই এমন রে। আঙ্কেল বলল, তিশা ছেলেটাকে? তিশা বলল, সেটা তোমাদের জেনে লাভ নেই। আঙ্কেল বলল, ছেলেটা খুব সুন্দর আছে, তোর সাথে খুব মানাবে। তিশা বলল, দেখো আব্বু, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই এসব কথা আমার সামনে বলবা না একদম। আঙ্কেল বলল, আর কত এভাবে একা একা থাকবি? তিশা বলল, হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব। আচ্ছা বাবা, আমি এখন যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এদিকে মারিয়া আমাকে বলল, আচ্ছা তুমি থাকো, আমি দেখি ম্যাম এখনো আসছে না কেন। আমি বললাম, তোমার আর যেতে হবে না, ওই দেখো চলে আসছে। মারিয়া বলল, ম্যাম আমি থাকবো নাকি বাইরে চলে যাব? তিশা বলল, বাইরে গিয়ে দাঁড়াও। মারিয়া বলল, জি ম্যাম, এই বলে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তিশা গিয়ে চেয়ারে বসলো। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। কথাটা একটু ভয়ে ভয়ে বলে ফেললাম, একজন মন্ত্রীর সামনে কথা বলছি, ভাবতেই গা শিউরে উঠছে। আর তিশা একটা গেঞ্জি পরেছে, এত সুন্দর লাগছে, মনটা চাইছে এখনই বিয়ে করে ফেলি। ইস, এত সুন্দর লাগছে কেন? তিশা বলল, ওয়ালাইকুম আসসালাম, নিচে বস। আমি বললাম, না ম্যাম, এভাবেই ঠিক আছি। তিশা বলল, নিচে বসতে বলেছি বস, দাঁড়িয়ে থাকা লাগবে না। আমি বললাম, ম্যাম আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন মন্ত্রী, আপনার সামনে কিভাবে বসি ম্যাম? বসার কথা বলবেন না ম্যাম প্লিজ, এভাবেই ভালো লাগছে আমার। তিশা বলল, আজকে এত সম্মান করছো, সেই দিন এই সম্মান কই ছিল তোমার? আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে। ওই যে অনুষ্ঠানে বসে বসে তিশাকে লাইভে দেখছিলাম, ওই দিনের কথাই বলছে। সত্যি কথা বলা যাবে না, নইলে ধরা খাইলে জামিন নাই। আমি বললাম, আসলে ম্যাম ওই দিন আমার ফোনে কি জানি সমস্যা হয়ে গেছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এই জন্য দেখতে পারি নাই। আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম, আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নাই। তিশা বলল, হুম বুঝতে পারলাম, আচ্ছা এখন বলো তোমার নাম কি? আমি বললাম, জি ম্যাম রনি। তিশা বলল, কারো সামনে নাম বলতে হলে সম্পূর্ণ নাম বলতে হয় জানো না? আমি বললাম, আসলে ম্যাম আমার খুব ভয় লাগছে। তিশা বলল, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি নির্ভয়ে কথা বলো। আমি বললাম, জি ম্যাম, আমার সম্পূর্ণ নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি, আর আমার পরিবারে মা আর বোন আছে, বাবা নেই, আর আমি একটা ছোট্ট দোকানে কাজ করি। তিশা বলল, হুম বুঝতে পারলাম, তোমাকে এখানে কি কারণে নিয়ে আসছি জানো? আমি বললাম, না ম্যাম, কেন আমাকে এখানে নিয়ে আসছেন আমি কি জানতে পারি? তিশা বলল, হুম অবশ্যই, তোমাকে আমার গোয়েন্দার জন্য রাখা হবে, মানে আমার কে কে শত্রু সবকিছু তোমাকে গোপনে খবর রাখতে হবে, পারবা তো? আমি বললাম, জি ম্যাম অবশ্যই, কিন্তু এসব কিভাবে করতে হয় আমি তো কিছুই জানি না। তিশা বলল, সব তোমাকে শিখিয়ে দেওয়া হবে, আর কেউ যাতে বুঝতে না পারে তুমি আমার জন্য কাজ করতেছো। আমি বললাম, জি ম্যাম, তবে আমি কি দোকানের চাকরি ছেড়ে দিব? তিশা বলল, হুম অবশ্যই। আমি বললাম, আচ্ছা ম্যাম। তিশা বলল, টাকা নিয়ে চিন্তা করো না, 50,000 টাকা মাসে তোমাকে দেওয়া হবে। আমি মনে মনে বললাম, এই চাকরি তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী করবে, আমার তো টাকাই দরকার, আর ক্রাশের সাথে কাজ করার মজাই আলাদা, চোখে তো দেখতে পারবো। তিশা বলল, আমি আবারও বলছি, তুমি যে আমার জন্য কাজ করবা এই কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার আপনজন না। আমি বললাম, জি ম্যাম, আপনি নিশ্চিত থাকতে পারেন, কেউই জানতে পারবে না।
হঠাৎ আমার নজর পড়লো তিশার মুখের দিকে। তিশা কথা বলার সময় অনেক সুন্দর লাগে, এখন তো আরো কাছে থেকে দেখছি। ইস, ওর মতো যদি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনে আর কিছু লাগতো না। তিশা বলল, এখন তুমি যেতে পারো, আর কালকে ঠিক 9টায় এই জায়গায় থাকবে, তোমাকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আমি বললাম, জি ম্যাম। আমি আস্তে আস্তে রুম থেকে বের হতেই কে জানি ডাক দিল। আঙ্কেল বলল, এই ছেলে এই দিকে আসো। আমি মাথা নিচু করে ওই দিকে গেলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি বললাম, জি আঙ্কেল, আমিও ভালো আছি। আঙ্কেল বলল, তোমার নাম কি? আমি মনে মনে বললাম, আগের মতো আর ভুল করব না। আঙ্কেল, আমার নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি। আঙ্কেল বলল, ভালো নাম, তোমার বাবা কি করে? আমি বললাম, জি আঙ্কেল, আমার বাবা নেই, উনি মারা গেছেন। আঙ্কেল বললেন, সরি, আমি বুঝতে পারি নাই, তুমি মন খারাপ করিও না বাবা। আমি বললাম, আরে আঙ্কেল, সমস্যা নেই। আঙ্কেল বলল, এখন তুমি যেতে পারো। তিনি মনে মনে বললেন, একে দিয়েই চলবে। আমি বললাম, জি আঙ্কেল, এই বলে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই মারিয়া, কি করস? মারিয়া আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, সরি মারিয়া ম্যাম। মারিয়া বলল, ম্যাম কি বলছে তোরে? আমি বললাম, বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দিবে। মারিয়া বলল, আমাকে ভয় হয় না তোর? এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে, এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে। আমি বললাম, আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতেই পারে না। মারিয়া বলল, আচ্ছা আমি যাই, ম্যাম মনে হয় আমাকে ডাকছে। আমি বললাম, কোথায় যাবেন? আমাকে বাসায় কে নামিয়ে দিয়ে আসবে? মারিয়া বলল, কেন, তুই একা একা চলে যা। আমি বললাম, তাহলে আমার যাওয়ার টাকা দিন, আমি চলে যাই। মারিয়া বলল, বাবা এই নে, এখানে 200 টাকা আছে, এখন আমার সামনে থেকে যা, পুরা মাথা খেয়ে ফেলেছিস। আমি বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় এসে পড়েছি। কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলে দিল। ঈশা বলল, ভাইয়া তোর হাতে কি? আমি বললাম, বলা যাবে না। ঈশা বলল, বল না ভাইয়া। আমি বললাম, আম্মুকে ডাক দে। ঈশা আম্মুকে ডাক দিতেই আম্মু বলল, কি হয়েছে, গরুর মতো এত চেঁচামেচি করছিস কেন? ঈশা বলল, আমি গরু? আমি বললাম, এই ঈশা চুপ কর, আর আম্মু এই নাও মিষ্টি খাও। আম্মু বলল, কিসের মিষ্টি? আমি বললাম, 2টা ভালো নিউজ আছে। মিলি বলল, তাড়াতাড়ি বল ভাইয়া, কি নিউজ? আমি বললাম, 1 আমি পরীক্ষায় পাশ করেছি, আর 2 আমার চাকরি হয়ে গেছে মা, মাস শেষে 50,000 টাকা বেতন। আম্মু বলল, কি সত্যি? এই বলেই কেঁদে দিল। আমি বললাম, এই দেখো আম্মু, কান্না করছো কেন? আম্মু বলল, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ঈশা বলল, ভাইয়া কিসের চাকরি হয়েছে তোর? আমি বললাম, সেটা বলা যাবে না, তবে অন্য কিছু চিন্তা করবি না, আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না। ঈশা বলল, আমি জানি তো আমার ভাইয়া কত ভালো। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি, কারণ সামনে ওদের পরীক্ষা। হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই আবারও নিচে তাকায়। আমি বললাম, কি মিতু, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, কই স্যার, আমি তো বইয়ের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, আজকে প্রথমবার বলে কিছু বললাম না, দ্বিতীয়বার যেন এমন না হয়, মনে রাখিও। মিতু কোনো কথা বলে না, আর ফারজানা শুধু মুচকি হাসছে। ওরা 2 বোন যে কখন কি করে কিছুই বুঝি না। পড়া শেষ করে বাহিরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমি বললাম, আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা ছিল। আঙ্কেল বললেন, হুম বলো। আমি বললাম, আঙ্কেল আসলে আমি দোকানের চাকরিটা করতে পারবো না, আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। আঙ্কেল বললেন, সেটা তো খুব ভালো কথা, কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি? আমি বললাম, আসলে আঙ্কেল আমি যেখানে চাকরি করি এটার মালিক আমাকে না করেছে বলার জন্য, কয়েকদিন পর ওই কোম্পানি সবার সামনে আসবে। মিথ্যা বললাম। আঙ্কেল বললেন, আচ্ছা আমি বলবো না দোকানের মালিককে। আর তোমার 1 মাসের বেতন কি দিয়েছে? আমি বললাম, না আঙ্কেল, আজকে দেওয়ার কথা ছিল। আঙ্কেল বললেন, আচ্ছা আমি বলবো না, তুমি কোনো চিন্তা করিও না। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। এই বলে বাসায় চলে গেলাম। হয়তো আপনারা ভাবছেন, এত টাকা বেতনের চাকরি করব তাও কেন টিউশনই বাদ দেই না। আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর ভুলতে পারি না। আর বড় কথা হলো, আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না, এই টিউশনিতেই চলে যায়। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে সকালে যখন ঘুম ভাঙে ভাঙে অবস্থা, তখন মনে হলো কে জানি আমার মাথা টিপে দিতেছে। আমারও অনেক ভালো লাগছিল, তাই শুয়ে আছি। হয়তো আমার মা, না হলে আমার বোন মাথা টিপে দিচ্ছে, এই মনে করে শুয়ে আছি। কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতেই আমি লাফিয়ে উঠলাম।